আমাদের জীবনে জ্যোতিষ এবং জ্যোতিষীর গুরুত্ব একেবারে অনস্বীকার্য। কারণ আমাদের জীবনের যে জার্নিটা থাকে তাতে জ্যোতিষের দিক থেকে বা জ্যোতিষীদের দিক থেকে প্রচন্ড পরিমাণে একটা গুরুত্ব থাকে আমাদের লাইফে। আর সেই গুরুত্বটা আমরা তখনই বুঝি যখন দেখি জীবনের আপস অ্যান্ড ডাউনসটা, মানে আপসের থেকে বেশি ডাউনসটাই চলছে, এবং সেই সময় আমাদের গ্রাফটা এত দ্রুত নিচে নামে যে আমরা চেষ্টা করি সেটা কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে তার সেই জায়গাটা থেকে, তাদের বিচার থেকে জানতে যে আমার জীবনে কি কোনো গ্রহগত দিকে সমস্যা হয়েছে, বা কোনো গ্রহের দোষ কি আমার উপর বর্তেছে, বা আমার ভাগ্যে কি কোনো দোষ আদৌ আছে, তার কি এফেক্ট আছে, তার কি প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট আছে। এইসব ডিটেলসগুলো আমরা যখনই জানতে চাই তখনই আমরা জ্যোতিষীর কাছে দৌড়াই। নমস্কার, আমি তানিয়া চ্যাটার্জি চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সেই প্রিয় মানুষটিকে নিয়ে, জ্যোতিষ এবং তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য, যার সঙ্গে কথা বলার জন্য, যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনারা সব সময় উদ্বিগ্ন হয়ে থাকেন। তাড়াতাড়ি কিভাবে তাকে আপনারা আপনাদের জীবনে নিয়ে আসবেন সেই চেষ্টাই করেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন লাইভ ফোনে একটা প্রশ্ন নিয়ে চলে আসবেন। আর আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি শ্রী দীনেশ আচার্যকে। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ। গ্রহ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে কথাগুলো মাথায় আসে সেটা হচ্ছে গ্রহ দোষ। আমরা প্রচুর গ্রহ দোষের কথা শুনি, তার মধ্যে থেকে যদি প্রথম একটা দোষের কথা আমি বলি সেটা হচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষ থাকলে আমরা কিভাবে বুঝবো, এটা একটা প্রশ্ন হলো। আর সেকেন্ড প্রশ্ন, সেটার প্লাস বা মাইনাস পয়েন্টগুলো যদিও এর আগে আপনি আলোচনা করেছেন, তবু আজকে যদি একটু টাচ করে যান, আমাদের যদি একটু বলেন। একদম, প্রথমত না আমাদের জানতে হবে, বিশেষ করে আমাদের বাংলা তন্ত্র, আমাদের বিশেষ করে বাংলার তন্ত্র কিন্তু বিশ্ববিখ্যাত। মানে বিশ্বে আমাদের বাংলার তন্ত্রে একটা আলাদা ব্যাপার রয়েছে। সেটা মানে এমনকি আমাদের বাংলার বেশ কিছু জায়গা তান্ত্রিক আচারে নাম হয়েছে। সে আপনি নদিয়া বলুন, আপনি বারাসাত বলুন, সে অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, শাস্ত্র যারা জানেন, বোঝেন, কম বেশি পড়াশোনা করেছেন তারা জানেন আমাদের বাংলায় একসময় এক বিখ্যাত তান্ত্রিক ছিল শ্রীকৃষ্ণনন্দ আগমবাগীশ। যারা আগমবাগীশ তন্ত্র বা কৃষ্ণনন্দ আগমবাগীশ সম্পর্কে জানেন তারা তো অবশ্যই কম বেশি জানবেন। তো সেক্ষেত্রে মানে শাস্ত্র যত দিন গেছে তত বিভ্রান্ত হচ্ছে। মানে আমাদের গ্রামের দিকে একটা কথা হয় যে কেউ চ্যাং মাছ পেলে কেউ ঠ্যাং বার করে দেয়। মানে ব্যাপারটা কি হয় জানেন তো, কেউ বলে আমি দেখলাম ওখানে একটা চ্যাং মাছ একজন ধরেছে, খুব বড় চ্যাং মাছ। সে আরেকজনকে শুনে সেটা বলে, সে বলে আমি মানে শুনলাম ওখানে চ্যাং মাছের নাকি ঠ্যাংও হচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, শাস্ত্রে যেটা আছে মানুষের কাছে বিভ্রান্ত করে সেটা পৌঁছেছে, যার কারণে গ্রহের দোষের প্রতি মানুষের একটা ভীতুবম ভাব তৈরি হয়ে গেছে। যে মানে কাল সর্প, কাল মিন্স কি টাইম, সর্প মানে সাপ। কিন্তু অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, আমার ক্লায়েন্টদের কাছ থেকে শুনেছি, কাল সর্প দোষ মানে তারা ভাবে যে তাদের হয়তো কারোর অকাল মৃত্যু ঘটবে। কালসর্প একটা নয়, 12 প্রকার, দ্বাদশ প্রকার কালসর্প আছে, 12টা কালসর্প। এবং এই 12টা কালসর্পর বিভক্ত 12 প্রকার নাম। মানে 12টা কালসর্পই কিন্তু শুধু কালসর্প নয়, কোনটা কুলিক কালসর্প, কোনটা শেষনাগ কালসর্প, কোনটা পদ্মনাভ কালসর্প, কোনটা অনন্তনাগ কালসর্প। এরকম 12 প্রকার কালসর্প দোষ আছে। এইবার ব্যাপার কি, যেমন দেখুন ডেঙ্গুও জ্বর, ম্যালেরিয়াও জ্বর। ডেঙ্গু জ্বর আর ম্যালেরিয়া জ্বর আর ঠান্ডা লেগে জ্বর, তিনটেই জ্বর হলেও কি হবে, জ্বরের নিশ্চয়ই বৈশিষ্ট্য আলাদা। জ্বরের ভাইরাসের যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো আলাদা। এবং আমাদের শরীরে যে হানিকারক, মানে এই জ্বর থেকে আমাদের শরীরে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া বা আমাদের গুড ব্যাকটেরিয়া এগুলো যে ধ্বংস করে, সেটার বৈশিষ্ট্য কিন্তু সবারটা আলাদা আলাদা। তো সেক্ষেত্রে এই কালসর্প সবার জন্য সবজ্জ নয়, কখনো ভগ্নাকার কালসর্প হয়। এবার সেক্ষেত্রে দ্বাদশ ভগ্নাকার কালসর্প আছে, সরি হ্যাঁ, মানে সপ্ত ভগ্নাকার কালসর্প দোষ আছে। মানে 7 প্রকার ভগ্নাকার কালসর্প হয়, 12 প্রকার টোটাল কালসর্প। কখনো দেখা যাচ্ছে চন্দ্রভগ্ন কালসর্প, কখনো দেখা যাচ্ছে রবিভগ্ন কালসর্প, মানে অনেক সময় ভগ্নাকার কালসর্প হয়। এই কালসর্পের যে এবার 12টা কালসর্পে 12টা রকম দিক রয়েছে। কালসর্প কোথায় আছে তার উপর নির্ভর করবে। কালসর্প মানে কি অ্যাক্সিডেন্ট ঘটে না, নিশ্চিত ঘটে। মনে করুন কারোর আয়ু ঘরে রাহু আছে, রাহু আর কেতুর সংযোগে তো কালসর্প হয়। কারোর আয়ু ঘরে রাহু আছে,
লগ্ন ক্ষেত্র খুব দুর্বল রয়েছে, বৃহস্পতি কোনো নেগেটিভ জায়গায় বসে আছে বা দুর্বল জায়গায় পীড়িত হয়ে রয়েছে বৃহস্পতি, সেক্ষেত্রে সেই জাতকের যদি কালসর্পের আকার থাকে সেক্ষেত্রে তার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেক্ষেত্রে তার বিষাক্ত কোনো পোকামাকড় কামড়াতে পারে, সেক্ষেত্রে তার অকাল মৃত্যু ঘটার সম্ভাবনা কিন্তু অত্যাধিক থাকে। আবার দেখা যাচ্ছে কারোর কালসর্প রয়েছে মানে লগ্নকে কেন্দ্র করে, তার বৈশিষ্ট্য আলাদা হবে, সপ্তম ঘরকে রয়েছে তার বৈশিষ্ট্য আলাদা হবে। মূল বৈশিষ্ট্য কোনো গ্রহদোষী কালসর্প থেকে শুরু করে আরো যে গ্রহদোষ আছে, কোনো গ্রহদোষী কিন্তু নির্দিষ্টভাবে কাউকে ডিস্টার্ব করে না, কাউকে মারাত্মক ক্ষতি করে না। এক একজনের কালসর্প এক এক প্রকার, তাই তার ফলাফলও কিন্তু সম্পূর্ণ আলাদা। অবশ্যই থাকবো আলোচনা। তবে প্রথম কলার বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পান্ডা থেকে অজয় ঘোষ বলছি। আমি কার সম্পর্কে জানবেন অজয় বাবু? আপনি আমার বিষয়ে জানবো। আমি আপনার বয়স আর মায়ের নাম বলুন। আমার বয়স 32 বছর বয়স, মায়ের নাম চঞ্চলা ঘোষ। চঞ্চলা ঘোষ, বলুন কি কি জানতে প্রশ্ন চাইছেন? আছে বলুন, আপনার কেরিয়ার নিয়ে আর বিবাহ নিয়ে। হ্যাঁ স্যার, কেরিয়ার নিয়ে, বিবাহ নিয়ে। আচ্ছা, বিয়েটা কবে নাগাদ হবে স্যার? একদম সর্বপ্রথম ব্যাপার দেখুন, আপনার বৈবাহিক দিক নিয়ে আজকে নয়, 32 এজ হলেও আপনি অনেকদিন ধরেই বিবাহের বিষয় নিয়ে একটা চিন্তিত রয়েছেন। আরো একটা চিন্তা রয়েছে, সেটা আপনার মায়ের বিষয়ে, ঠিক বলছি কিনা? হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সর্বোপরি একটা ব্যাপার হয় কি জানেন, আপনার বর্তমানে যে সমস্যাটা ঘটছে, আপনি আপনার সমস্যা জেনেও আপনি সমাধান করতে পারছেন না। আপনি জানছেন সমস্যা, আপনি জেনেও সেই সমস্যার কাছে আপনি পৌঁছতে পারছেন না যে আপনার সমাধান করতে পারবেন। বারবার দেখবেন সঠিক সময়ে আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, যার কারণে আপনার দিশা মানে নির্দিষ্ট করতে খুব মুশকিল হচ্ছে, কোথায় যাবেন কি করবেন, এটা আপনার জন্য খুব টাফ হচ্ছে, ঠিক কি না? একদম রাইট স্যার, একদম রাইট। তো এটা দেখুন, আমি আমার খুব যদি ভুল না হয়, এর আগেও আপনার সঙ্গে কোনো এক সময় কথা হয়েছে, ঠিক কি? কথা হয়েছিল, কথা হয়েছিল, তো আপনাকে বলবো একবার বাস্তুর মাটিটা নিয়ে যোগাযোগ করুন। বয়স 25 থেকে 26, এই যে 25 সাল থেকে 26 সাল পড়ছে, বয়সের সংখ্যাও কিন্তু সেই আবার কোথাও গিয়ে 3 পাশে 1 2 3 4 বার্তা আছে কিন্তু, বুঝতে পারলেন? অতএব সময় কিন্তু আপনার কাছে দাঁড়িয়ে নেই, আপনার থেকে সে কিন্তু বিমুখ হয়ে চলে যাচ্ছে। সেটাকে কাজে লাগান, একটাবার যোগাযোগ করুন। সমাধান না করা পর্যন্ত আপনি যত দিন যাবে জটিলতায় পড়বেন। ভালো থাকুন। দেখুন, আমরা না বিশেষ বিশেষ ক্ষেত্রে কি করি, আমরা ফোন করি, আমরা জেনে নিই আমাদের পরিচিত মুখ বা পরিচিত মানুষ বা যার কথা শুনে আমাদের ভালো লাগে, আমরা তাকে কল করছি। যেমন আপনি এর আগে স্যারকে ফোন করেছিলেন, কথা বলেছিলেন, উনি কিন্তু মনে রেখেছেন এবং সেটা আপনাকে বললেন। আজকেও আপনি ফোন করলেন, জেনে নিলেন, কিন্তু জেনে নিয়ে যদি বসে থাকেন তাহলে আপনার থেকে আমি বলবো বোকামিটা আর কেউ করবেন না। কিছু মনে করবেন না, বোকা কথাটা বললাম এই কারণে, নিজের জীবন নিয়ে বোকামি করবেন না। জীবনটা তো আপনার, জীবনটা তো একটাই, সেটাকে সুন্দরভাবে গড়ে নিন। আর সেই জন্য একটু চেম্বারগুলো বলে দিই। শিয়ালদা, কালীঘাট, দক্ষিণেশ্বর, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, চাকদা এবং দিল্লি, প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু আপনাদের জন্যই চেম্বার করছেন, বসছেন। এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেক মাসের 27 থেকে 28 তারিখ এই দুদিন তিনি শিলিগুড়িতে থাকেন। 15 তারিখ ত্রিপুরা, 18 তারিখ আসাম, এটা প্রত্যেক মাসে তিনি থাকছেন। তাছাড়া প্রত্যেকটা অমাবস্যাতে তিনি কিন্তু তারাপীঠে আপনাদের জন্য যজ্ঞ করছেন, কাজ করছেন। এছাড়া যেটা প্রতি রবিবার তার যে নিজ গৃহ মন্দির নদিয়া হরিণঘাটায় রয়েছে, যারা আর্থিক সংকটের জন্য তার কাছে কোনো চেম্বারে আসতে পারছেন না, অতি স্বল্প মূল্যে তিনি কিন্তু আপনাদেরকে আপনাদের যে সমস্যার সমাধান সেটা করে দিচ্ছেন, দেখে দিচ্ছেন। আর আরেকটা যেটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য তিনি রেখেছেন, সেটা হচ্ছে যখনই যে চেম্বারেই আপনারা আসুন না কেন, আপনার বাস্তুর মাটিটা বা ধুলোটা একটু নিয়ে চলে আসবেন। তাহলে কি হবে, এক কাজে দু কাজ হয়ে যাবে। আপনার বাস্তুর যদি কোনো সমস্যা থাকে সেটাও তিনি কিন্তু আপনাদের দেখিয়ে দেবেন। যোগাযোগ নাম্বার হলো 7872099063 অথবা 9593030738। দুটো নাম্বার আপনাদের জন্য কিন্তু খোলা রয়েছে। অনুষ্ঠান দেখতে দেখতে বা অনুষ্ঠানের পরেও কল করে চেম্বারগুলোতে চলে আসুন। আমরা কিছু কিছু গ্রহের দোষের কথা বলছিলাম, একটা কালসর্প নিয়ে আমি কথা বলছিলাম, সেখানে উনি শুধু বুঝিয়েই দিলেন যে কত ধরনের কালসর্প হয়। এবার তার থেকে তো বেরোনোর রাস্তা আছে, আগে জানতে হবে কি হয়েছে। এরকমই মাঙ্গলিক বলে একটা দোষ আছে, যেটা নিয়ে আমরা ভীষণ ভীত। আমি আজকে যে যে দোষগুলো বলবো প্রত্যেকটা নিয়েই কিন্তু আমরা খুব ভীত থাকি।
এই ভয়টা কাটানোর যে জায়গাটা সেটা যদি একটু বলেন, তবে তার আগে আরেকজন যে কলার বন্ধু আছে তার কলটা একটু নিয়ে নিতে চাইবো। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি যাদবপুর। যাদবপুর থেকে বলছেন, নিজের সম্পর্কে জানবেন? আমি কালীঘাট চেম্বারে গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, বলুন। দেখিয়েছি। হুম হুম। আমার বাবার যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে কতদিন আগে এসেছিলেন? 6 মাস আগে। 6 মাস আগে, এবং তার মধ্যে আপনি যে সমস্যার জন্য এসেছিলেন সেটা কমপ্লিটলি একদম কিওর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব ভালো যাক লাগলো শোনো, আপনার তোমাকেও কথা শুনে। অনেক ধন্যবাদ। তার কারণে প্রত্যেকে বলি যারা আমার চেম্বারে আসে, যে দেখুন আপনি যদি উপকার পান বা যারা অপকার পেয়েছেন, মানে কোনো প্রকার ফল পাননি, এরকম কেউ আছে? আমি তো ভগবান না যে 100 জনের কাজ করেছে 100 জনই ফল পেয়েছে। কেউ তো আছে নেগেটিভও পেয়েছে। নেগেটিভ হোক পজিটিভ হোক, একবার লাইভে এসে বলার চেষ্টা করবেন। যাদের মনে পজিটিভ আছে পজিটিভ ভাবনা বাড়বে, যাদের নেগেটিভ আছে তারা সরে যাক। না না, আমি না এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আমি একটা জিনিস আপনার দেখে অবাক হয়ে যায়, যে এই যে নেগেটিভ কথাটাও বলা যায়, আমি ভগবান নই, আমার দ্বারাও ত্রুটি হতে পারে, এই স্বীকারোক্তিটা এখনো কেউ করে না। আমার মনে আছে বৃহস্পতিবার কালীঘাট চেম্বার করেছি 2026 সালের জুলাই মাসে, সরি 2025 সালের জুলাই মাসে, আমি গত জুলাই মাসের কথা বলছি। সেদিনকে আমি 28 জনকে দেখেছি, মাত্র 2 জনের কাজ নিয়েছি 26 জন। 26 জনের ভিতরে খুব কম বেশি হলে 2-4 জন হয়তো জানার জন্য এসেছিল, বাকি মানে 20 থেকে 21 জনের কাজ, মানে তাদের প্রত্যেকের কাজ আমার জানি না, সেদিনকে কোনো একটা ব্যাপার ছিল যে তাদের কোনো কাজ আমার মনে হয়নি পসিবল বা হতে পারে আমার দ্বারা। প্রত্যেকে খুব রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি কোনো প্রকার তাদের কাজ নেইনি। তার ছেড়ে কারণ কি, দিয়েছেন, একদম বলেছেন। আমার মনে হচ্ছে এই কাজটা আমি পারবো না, বা এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়, বা বাস্তবে এই কাজটা হওয়া সম্ভব নয়। এই জন্য আমি প্রত্যেককে বলি, দেখুন আমি দীনেশ আচার্য, আমার কাজ গ্যারান্টি এই জন্য আমি দিই, আমি সব কাজ কিন্তু নিই না। আমি কাজ দেখবো, যদি হয় ক্লিয়ার, হ্যাঁ, যদি না হয় ক্লিয়ার না, আমি মনেই করি না এটা কোনো লজ্জাবোধ। তার কারণ আমি ভগবান না, আমি দেখেছি বহু ক্ষেত্রে এত দেখে কাজ করার পরেও 2-1 জনের কাজ করেছি, দেখা যাচ্ছে 100টা কাজ করেছি, কখনো 5টা কখনো 10টা কাজ নেগেটিভ ফেল, যে কোনো কারণে আমি বলছি কিন্তু বুক বাড়িয়ে যে ফেল হয়েছে। দীনেশ আচার্যর 100টা কাজ 100টায় হয় না, কোনো 5টা কোনো 10টা কাজ মিসও হয়, কিন্তু তাকে দীনেশ আচার্য কিন্তু দূরে সরিয়ে দেয় না। একবার না পারিল দেখো শতবার পারবো না, এই কথাটি বলিও না। তো আমি না বারবার চেষ্টা করি তাতে, মানে তার একটা বার কাজ হয়নি বলে তাকে দূরে সরিয়ে দেবো সেটা নয়। আমি তো বলেই থাকি আমার কাজে বিফল হলে তার মূল্য ফেরত, তারপরেও মূল্য তো ফেরত দেবো, কিন্তু তাকে দূরে সরিয়ে দেবো না। তার জন্য যেটা করার সেটা কিন্তু দীনেশ আচার্য করেই তারপরে একটা ব্যবস্থা করে। মানে এটার জন্য কিন্তু আমি বলবো বন্ধুরা, গার্ডস দরকার, যে এই স্বীকারোক্তিটার জন্য, যেটা কোনো ক্ষেত্রেই হয়তো কোনোখানেই হয়তো এখানে হয় না। ব্যাপারটা কি হয়, ডক্টরও বহু ক্ষেত্রে বহু একদম। ট্রিটমেন্ট করে, বহু সার্জারি করে যেখানে ফেল হয়। আমার নিজের পিসিমা এক হাঁটুতে 4 বার অপারেশন করেছে, আমাদের কলকাতার ভিতরে খুব বড় এক সার্জিক্যাল ডক্টর, অর্থোপেডিক্স ডক্টর, সে খুব বড় হসপিটালের ডক্টর, মানে আমাদের সরকারি হসপিটালের ডক্টর। এক হাঁটুতে একই জায়গায় 4 বার অপারেশন করেছে, 4 বার ফেল, 4 বার ফেল। এরকম বহু উকিল আছে যে ভালো ভালো কেস জিততে পারেনি, এরকম অনেক জ্যোতিষী আছে, কিন্তু স্বীকার করতে কষ্ট হয়। আমার কাছে কত, আমি পারবো না, না বলবো, পারবো হ্যাঁ বলবো। তারপরেও সমস্যা, দেখুন আমরা যেটা পারবো সেটা, মানে যেটা বলবো সেটাই পারবো, এরকম যদি হতো তাহলে তো ভগবানের আসনে থাকতাম। তো নিজেকে ভগবান মনে করা হচ্ছে মূর্খের পরিচয়। আমরা কিছুই করি না, আমাদের দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হয়ে কখনো তার সমস্যার সমাধান করে না। সত্যি তাই। বলুন, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে বলছেন, একটু জোরে বলবেন। কার সম্পর্কে জানবেন? মেয়ের সঙ্গে মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন, ঈশিতা। একটু জোরে বলুন। হ্যাঁ, ঈশিতা। আচ্ছা, ওর বয়স কত আর আপনার নাম? 28। 28 বছর বয়স। আপনার নামটা বলবেন? মণিমালা। মাফ করবেন, একটু জোরে। মণিমালা। আচ্ছা, উর্মিলা। আচ্ছা বলুন, কি বলুন। প্রশ্ন আছে আপনার? কেরিয়ার সম্বন্ধে আর একটু বিয়ে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আপনার মেয়ের বিশেষ করে খুব একটা ওর স্বপ্ন যে ও অপরের পরাধীনতায় চলবে না, নিজে কিছু করতে চায়, নিজে স্বাধীনভাবে চলতে চায়,
বা নিজের ক্ষমতায় নিজে উঠে দাঁড়াতে চায়, এরকম একটা ওর প্রতিভা রয়েছে, ঠিক কি না? হ্যাঁ। দ্বিতীয় দিকে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার মেয়ের ভিতরে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ও যে কোনো জিনিসকে মনে যদি একবার টার্গেট করে, মানে একবার যদি জেদ করে, সেই জেদ যে কোনো প্রকার সেটা কিন্তু পূরণ করেই। এটা আপনার মেয়ের জন্য খুব পজিটিভ দিক। বিশেষ করে বলছি আপনার মেয়ের রবি এবং বুধের ক্ষেত্র খুব ভালো, কেরিয়ার নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা একটু বিবাহ নিয়ে। শুক্র গ্রহের একটু প্রবলেম রয়েছে রাহুর সংযোগ স্থলে থাকার কারণে, একাধিকবার সম্পর্ক হানি, মানে সম্পর্কে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু শুক্রের প্রতিকার করিয়ে নিন, আপনার মেয়ের কর্ম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বিবাহ নিয়ে হালকা পাতলা একটু প্রবলেম ঘটতে পারে, সেটাও যদি শুক্রের প্রবলেম সলভ করেন সলিউশন হয়ে যাবে। কেমন? বাগুইহাটিতে থাকেন, শিয়ালদা আপনার পক্ষে ভীষণভাবে কাছাকাছি হবে, তো আপনি যোগাযোগ করে নিন। যে দুটো নাম্বার রয়েছে 7872099063 অথবা 9593030738, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে এক্ষুনি আপনি চেম্বারে আপনার নামটা লিখিয়ে নেবেন। ছিলাম মাঙ্গলিক নিয়ে। এই মাঙ্গলিক দোষের জন্য অনেক সময় আমরা এতটাই ভীত হয়ে পড়ি যে কোনো রকম সম্পর্কে, বৈবাহিক সম্পর্কে জড়িত হতে আমরা ভয় পাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই দোষগুলো কি সত্যি কাটে? মানে কাটে, সেখানে তো একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার আগে মনে পড়ে আমার রিলেটিভ এক মাসিমা। তো মাসিমা একদিন আমাকে ফোন করেছে, বলছে বাবা তোমার বোনের মাঙ্গলিক আছে, তো এটা কি সত্যি কথা? তুমি তো অনেক দিন ধরে এই লাইনে আছো। মানে আমাদের সঙ্গে তেমন ভাবে গারত্বের রিলেশন নেই, কিন্তু উনি ওনার প্রয়োজনে যাকে ফোন করেছে। উনার প্রশ্নটা শুনুন, যে ওনার বাড়ি হচ্ছে বসিরহাটে। মাঙ্গলিক থাকলে আমার মেয়ের সঙ্গে যার বিয়ে দেব আমার মেয়ের স্বামীর কি মৃত্যু ঘটবে? প্রশ্নটা করলো কি যে আমার মেয়ের স্বামীর কি মৃত্যু ঘটবে? তা আমি বললাম মাসিমা আপনি ঠিক এরকম করে কেন বলছেন? বলছে, মানে অ্যাকচুয়ালি ঘটনা আর একটু আগে যদি বলি, এই মাসিমা কিন্তু বিধবা। আচ্ছা। এই মাসিমার যখন বয়স 39 তখন ওনার হাজবেন্ড মারা যায়। আচ্ছা। এখন উনার বক্তব্য, আমি যখন জিজ্ঞাসা করলাম এই কথা কেন বলছেন, বলছে আমি কাউকে হাত দেখিয়েছিলাম, আমাকে বলেছে, আমার তো ডেট অফ বার্থ নেই, আমার হাত দেখে বলেছে যে তুমি মাঙ্গলিক, তোমার মাঙ্গলিকের জন্যই তোমার স্বামীর মৃত্যু ঘটেছে। এখন আমি যখন জেনেছি আমার মেয়ে মাঙ্গলিক, তাহলে বাবা আমার মেয়ের কি বিয়ে দিলে আমার মেয়ের স্বামীর মৃত্যু ঘটবে? গ্রহ নিয়ে বা গ্রহের দোষ নিয়ে বিভ্রান্ত আমাদের সারা জীবন ধরে চলে আসছে, যুগের পর যুগ চলে আসছে কখনো বিভ্রান্ত হয়ে। আর এই মাঙ্গলিকের বিভ্রান্ত আজকের নয়। আপনারা যারা দোয়াপার যুগের, মানে আমাদের সনাতনীদের, আমাদের হিন্দুদের যে প্রাচীন সব থেকে বড় দুটো ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থ ভিতরে একটি ধর্মগ্রন্থ হচ্ছে মহাভারত। মহাভারতে ধৃতরাষ্ট্রের স্ত্রীরও মাঙ্গলিক ছিল। আমরা আজকে যদি বলি মাঙ্গলিকটা জ্যোতিষের ভাষা, না, দ্বাপার যুগ আমাদের সনাতনীদের সব থেকে বড় কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থে পর্যন্ত মাঙ্গলিক দোষ উল্লেখ করা আছে স্পষ্টভাবে, যে গান্ধারীর মাঙ্গলিক ছিল এবং এই মাঙ্গলিক তার বিধিপূর্বক খণ্ডন করা হয়েছিল। কিন্তু ব্যাপার কি হয়, সেই একই ক্ষেত্র সব মাঙ্গলিকই বিষময় নয়। আর একটা যেটা সব থেকে বড় প্রশ্ন হলো যে সত্যি কি মাঙ্গলিক কাটালে মাঙ্গলিক মানে কেটে যায়? ধরে নিন কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাগে মঙ্গল আছে, লগ্ন ক্ষেত্র চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ মঙ্গল বন্ধুগণ, কারণ সপ্তম ঘরে মঙ্গল আছে। তা সপ্তম ঘরে মঙ্গল থাকলে যদি সে মাঙ্গলিক হয়, এখন তার মাঙ্গলিক খণ্ডন করার জন্য সর্বপ্রথম একটা জানতে হবে, দেখুন আমি প্রত্যেক ক্ষেত্রে বলি কোন রত্ন দ্বারা গ্রহদোষ খণ্ডন হয় না। যদি কেউ বলে থাকে আপনি বিভ্রান্ত করছেন, আপনি বিভ্রান্ত হচ্ছেন বা আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। শাস্ত্রতে এরকম কোনো ব্যাপার নেই যে রত্ন দ্বারা গ্রহের দোষ খণ্ডন হবে। রত্ন দ্বারা গ্রহের সাপোর্ট হতে পারে, রত্নের দ্বারা গ্রহের সাপোর্ট হতে পারে, মানে দুর্বল আছে সবল করা যেতে পারে, পীড়িত রয়েছে সেখানে তাকে সাপোর্ট দেওয়া যেতে পারে। কিন্তু গ্রহ যে বিষম পর্যায় থেকে দোষে পরিবর্তন করেছে, সেই দোষ খণ্ডন করতে পারে না।
কিছুটা মানে মাঙ্গলিক রয়েছে, আপনি পলা পড়তে পারেন, সবার ক্ষেত্রে পলা প্রযোজ্য নয়, আর পলা পড়লেও সেটা আপনার জন্য কতটা প্রয়োজন সেটা দেখে নিতে হবে। তো আপনার দোষ খণ্ডন করলে আপনাকে বিধি যেটা আছে সেটা হচ্ছে তান্ত্রিক আচারে, তান্ত্রিক আচারে খণ্ডন করার পদ্ধতি আছে, কিন্তু খণ্ডন করলে কিন্তু সপ্তম ঘরের মঙ্গল ষষ্ঠ ঘরে চলে আসবে না। মানে আপনি এক জ্যোতিষের কাছে কাটালেন, আর এক জ্যোতিষের কাছে গিয়ে দেখলেন যে না সেও বলছে না সেও মাঙ্গলিক, অথচ এই জ্যোতিষের কাছে আপনি মাঙ্গলিক কাটিয়েছেন, তাহলে কি সবাই ভুল বলছে না সবাই ভুল করছে? মাঙ্গলিক খণ্ডন হলে সপ্তম ঘরের মঙ্গল সপ্তম ঘরেই থাকবে, তার নেগেটিভ যে প্রভাব সেটা পজিটিভে পরিবর্তন হবে, আর কিছু নয়। এবং আপনি ফিল করবেন, আর কারোর বলার প্রয়োজন নেই। কে বললো মাঙ্গলিক কেটেছে আপনার দেখার দরকার নেই, আপনি নিজে ফিল করুন। যদি সঠিক প্রক্রিয়া আপনার প্রতিকার হয়, আপনি নিজে সেটা অনুভব করতে পারবেন, হ্যাঁ আপনার দোষ খণ্ডন হয়েছে। থাকবো আমরা আলোচনায়। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি উদয় সিনহা। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের সম্পর্কে, আপনার বয়স আর আপনার মায়ের নামটা বলবেন। আমার মায়ের নাম দীপ্তেনী সিংহ। বয়স? আমার হ্যাঁ আপনার 42। 42। প্রশ্ন কি আপনার? আমার এই সময় কাজকর্ম ঠিক মতো আগাচ্ছে না। আচ্ছা, সবার আগে একটা বিষয় হচ্ছে, দেখুন আপনি একটা দিক খুব ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনি আপনার প্ল্যান করা কোনো কিছুকে সাকসেসফুল করতে পারছেন না। যাই কিছু প্ল্যান করছেন কিছু না কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, সেটা আনসাকসেসফুল হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। দ্বিতীয় দিকে একটা লক্ষ্য করে দেখুন, কোন প্রকার কোন যুক্তি আপনার আর্থিক দিকের দুর্বল ভাব কাটাতে পারছে না, বিভ্রান্ত আকার হয়ে যাচ্ছে, আর্থিক দিকের বিভ্রান্ত আপনাকে দিনকে দিন গ্রাস করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা তৈরি হচ্ছে কেন সেটা সবার আগে আপনাকে জানতে হবে। দেখুন বর্তমানে যে গ্রহের সিচুয়েশন আপনার রয়েছে সেই অনুযায়ী আপনাকে বলছি, আপনার সবার এক প্রশ্ন উত্তর দিন। আপনার আপনি রায়গঞ্জ থাকেন তো? রায়গঞ্জ। আপনার বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে কি আছে? পূর্ব দিকে ঈশান কোণ যেটা বলি আমরা, মন্দির আছে। মন্দির মন্দির আছে, খুব ভালো কথা, পজিটিভ দিক একটা রয়েছে। কিন্তু আমি আপনাকে এই যে বাড়ির কথা জিজ্ঞাসা করলাম তার একটা কারণ আছে, বাস্তুতে একটু প্রবলেম আপনার রয়েছে, আপনার বাস্তুতে একটু প্রবলেম আছে। দ্বিতীয় কথা, গ্রহের সিচুয়েশন অনুযায়ী আপনার চন্দ্র এবং আপনার রাহু দুটোর পর্যায় কিন্তু খারাপ। চন্দ্র ভাবনাকারক, মনোকারক, আর রাহু হচ্ছে চন্ডাল কারক। তো এই দুই গ্রহের নেগেটিভিটি প্লাস আপনার বাস্তু সব মিলিয়ে দেখবেন যে আপনি কাউকে যুক্তি পরামর্শ দিন, তার জন্য খুব বেটার, সে সাকসেসফুল হবে, বাট নিজের জন্য যখনই অ্যাপ্লাই করছেন তখনই ডিস্টার্ব হচ্ছে, তাই তো? ঠিক। একটু প্রতিকার করে নিন, বলে দিলাম, চন্দ্র রাহু আর বাস্তু, খুব ভালো সলিউশন পাবেন। ভালো থাকবেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি না যে গ্রহের ফেরে মানুষ ঘোরে, এরকম একটা কথা রয়েছে। তো এই গ্রহের যখন দোষ বা তার থেকে বেরোনো সমস্তটা শুনি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকগুলো দোষের কথা জানি। যেমন কাল সর্প নিয়ে বললাম বা জিজ্ঞেস করলাম আপনার কাছে, মাঙ্গলিক জিজ্ঞেস করলাম, ঠিক তেমনই আরেকটা দোষ হচ্ছে কি অঙ্গারক্ত দোষ বলে বা একটা যোগ বলে রয়েছে। তো এর মানে কুফলটা কি? আমি অন্য পজিটিভ দিকে যেতে চাইছি না, এর ফলে কি হতে পারে? অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের বলতে খারাপ লাগে, অনলাইনে জ্যোতিষ শিক্ষা 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, এরকম বহু জায়গায় বহু অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। একটা জ্যোতিষ, একটা যৌতুক বিচার করা একটা হোল লাইফের ব্যাপার। হোল লাইফ একটা স্বামী স্ত্রী কেমন থাকবে তার নির্ভর করে। স্টুডেন্ট একটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে, এই যে সামনে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পরে যখন আমাদের সঙ্গে কনসাল্টের জন্য আসবে, তার জীবন আমাদের প্রতি নির্ভর করছে কোথায় কি নিয়ে এডুকেশন স্টার্ট করবে, আবার কোথায় যাবে, কেমন ভাবে চলবে, সমস্ত কিছু একটা 3 মাসে একটা 6 মাসে একটা মানুষের গাইডলাইন দেওয়া যায়। আমি এতদিনে যা বুঝেছি, মহাসমুদ্র জ্যোতিষ, মহাসমুদ্র জ্যোতিষ, এক্ষেত্রে যত জানা যায় তত কম, যত জানা যায় তত কম। আমি আমার যে গুরুদেব ছিল, আমার অনেকগুলো গুরুদেব, তবে একটা গুরুদেব ছিল যার নাম হচ্ছে ডক্টর আদিত্য নারায়ণ আচার্য।
তো আমি গুরুদেবের কাছে আমাকে ক্লাসের জন্য যখন ডাকতো, অনেক ছোট তো, গিয়ে বসেই থাকতাম না, ঘুমিয়ে পড়তাম। একটু ছোট তখন, ঘুমিয়ে পড়তাম, ঘুম ভাঙতো, যা বাড়ি চলে যা। আমি একদিন জিজ্ঞাসা করি, মানে আমার যে গুরুদেবের কাছে যারা লোকজন আসতো তাদেরকে দেখতো আর আমাকে বসিয়ে রাখতো। মানে বেশ কিছুদিন ক্লাস করার পরে, বছর দেড় দু বছর ক্লাস করার পরে আমার অভিজ্ঞতা কি, আমাকে বসিয়ে রাখতো আর গুরুদেবের কাছে যারা লোকজন আসতো তাদেরকে দেখতো, তাদেরকে দেখে যেই তারা চলে যেত, একটু চা বিস্কিট খাওয়াতো, অন্য প্রকার গল্প করাতো, আবার যেই আসতো তাদেরকে দেখতো, আমাকে বসিয়ে রাখতো। আমি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তাম, আর বাড়ি এসে মাকে বলতাম, মা আমি আর কালকে থেকে যাব না। কেন? না আমি অন্য কোথাও যাবো। মা বলতো, কেন তোর এটার জন্য তো ঘুম হয় না, তুই কেন যাবি না? না ওখানে কি ঘুম আসে, আমাকে কিছু শেখাচ্ছে না এখন। কেন শেখাচ্ছে না? আমি গিয়ে শুধু আমাকে বসিয়ে রাখে। তো একদিনকে আমি খুব রাগ হয়েছে, আমি গুরুদেবকে বলেছি, দেখুন এরকম করে আমার হবে না, আমি সময় দিতে পারছি না, ওদিকে পড়াশোনার জন্য সময় দিতে হয়, এদিকেও সময় দিতে হয়, আর আপনি এখন কিছু শেখাচ্ছেন না। বলছে, কে বলেছে তোকে শেখাচ্ছি না? বলছে, কে বলেছে তোকে শেখাচ্ছি না? পাখি বলছে, পাখি যখন বড় হয় তো তার বাচ্চা পাখির সামনে শিকার করে দেখায় যে শিকার এইভাবে করতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেই কনসেপ্টটা তৈরি করতে হবে আগে। এটা তৈরি করতেই তো 6-7 মাস লেগে যায়, 1 বছর 2 বছর লেগে যায়। আমার 2 বছর লেগেছে, 3 মাসে জ্যোতিষ শিখবে কি করে? এই জন্য ব্যাপারটা এখানে আসছে যে গ্রহের যে দোষ খণ্ডন। হ্যাঁ, অনেক জ্যোতিষ, আমরা কেন কথাটা এত বড় উদাহরণ দিলাম, কারোর মাঙ্গলিক শুধু আছে লগ্নক্ষেত্র, চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, প্লেন সবাই মাঙ্গলিক লিখছে, কিন্তু মাঙ্গলিকের পিছনে ভ্রমণেও একটা দোষ হয় যার ফলাফল মঙ্গলেরই মতন, অনেকে লেখেই না, জানেই না। এই যে অঙ্গারক যোগ, অনেকে অঙ্গারক শব্দটা আমি মানে খুব কম সংখ্যক দেখেছি, মানে যে অঙ্গারক শব্দটা লিখেছে, এও মাঙ্গলিক, এও এক প্রকার মাঙ্গলিক। অঙ্গার মানে কি? কয়লা, মানে অ্যাকচুয়ালি জ্বলন্ত আঁচ কখনো নিভে গেলে সেটাই অঙ্গার বলা হয়, আর দেখবেন হাওয়া লাগলে সেটা ফুলকে ওঠে। তো অঙ্গারক দোষের যে নেগেটিভিটি বা অঙ্গারক দোষের যে বৈশিষ্ট্য, কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে অঙ্গারক দোষ থাকলে তার যে সঙ্গ জীবন, তার সে প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, কখনো গিয়ে ভীষণ পরিমাণে ডিস্টার্ব, কখনো একটু কম, কখনো ভীষণ পরিমাণে ডিস্টার্ব, কখনো কম। মূল কথা তো সেই বৈবাহিক জীবনে ডিস্টার্ব, মূল কথা তো সেই রাহুর সঙ্গে মঙ্গলের অবস্থান, মূল কথা তো রাহু মঙ্গল আর শুক্রের জায়গা, আর তো আলাদা কোথাও নেই। এই ব্যাপারগুলো আমরা বিভ্রান্ত হচ্ছি। এই জন্য বারবার বলছি, যখনই কোনো জ্যোতিষের কাছে যাবেন চেষ্টা করবেন আপনি আপনার প্রবলেম কিছু খুলে না বলা। সে যদি দীনেশ আচার্যের কাছেও আসেন তাও, যেদিন দেখবেন দীনেশ আচার্য আপনার প্রবলেমের কথা আপনাকে খুলে বলতে পারেনি, আপনি জেনে নেবেন এই সমস্যার সমাধান দীনেশ আচার্য করতে পারবে না। এই সমস্যার সমাধান দীনেশ আচার্যও করতে পারবে না, কনফিডেন্সের সঙ্গে বলছি। যে জ্যোতিষের চেম্বারে যাবেন, জীবনে আমার কথা যদি মনে রাখেন, ঠকতে হবে না কোথাও। আমার একটাই কথা, কি যখনই কোনো জ্যোতিষের কাছে যাবেন আপনার সমস্যার কথা খুলে বলবেন না। আপনার ভিতরে যত আবেগ থাক, দুঃখ থাক, 2 মিনিটের জন্য চেপে রাখুন। যার বলার সে ইঙ্গিত দিয়ে দেবে। বলে না, যার হয় 9 হয়, যার হয় না 90 হয় না। একদম ঠিক কথা। থাকবো আলোচনা, তবে এক বন্ধু অনেকক্ষণ থেকে আমাদের সঙ্গে ফোনে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বিরাট থেকে বলছি। আচ্ছা, একটু জোরে বলবেন, আমরা শুনতে পাচ্ছি না। কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে। নিজের সম্পর্কে? একটু জোরে বলুন। ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। অভিষেক সরকার। তার বয়স কত? 40। আর আপনার নামটা বলুন। দীপিকা সরকার। কি জানতে চাইছেন ছেলের সম্পর্কে? ও একটুখানি চাকরি বাকরি করছে, উন্নতি। সবার আগে একটা বিষয় জানতে হবে, আপনার এটা প্রশ্ন হলে খুব ভালো হতো যে আপনার ছেলের আর্থিক দিক নিয়ে আপনার জানার খুব চিন্তা, কারণ কর্মের দিক যা আছে মোটামুটি একটা আছে, কিন্তু অর্থের দিকে স্বাবলম্বী হচ্ছে না, অর্থটা প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ এই জন্য হ্যাঁ। দেখুন, প্রত্যেক মানুষের একটা লিমিটেড পর্যায়ে থাকে, যার যত আয় তার তত ব্যয়, এটা স্বাভাবিক ব্যাপার থাকবে।
কিন্তু তারপরেও বেশ কিছু মানুষের এখানে অসন্তুষ্টি থাকে। তার কারণ কি জানেন? যে আমি খুব হিসাবী, আমি কোথাও জেনে শুনে ব্যয় করি না, অথচ আমার হাত দিয়ে বেবর্থ ব্যয় হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ আমি আজকের ফার্স্টেই আলোচনা করলাম, একটা হচ্ছে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে রাহু। তো আপনার ছেলের ক্ষেত্রে বিশেষ করে সঞ্চয়ের জায়গায় রাহুর অবস্থান রয়েছে, চন্দ্র নেগেটিভ জায়গায় রয়েছে। আপনি যত প্রকার চেষ্টাই করেন দেখবেন আপনার সন্তানের আয় ধরে রাখতে পারবে না, ও হিসাবই, তারপরেও অর্থ দিক ওর সবসময় একটা ব্যয়বহুল দিক প্রবল হবে। একটু চন্দ্র আর রাহুর প্রতিকার করে নিন, কোনো সমস্যায় থাকবে না। ভালো থাকুন। আমরা নানান ধরনের আজকে দোষ নিয়ে কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমার একটা দোষের কথা মনে হলো যে আমরা অনেক সময় দেখি যে আমরা যখন চার্ট করতে যাচ্ছি কোনো জ্যোতিষের কাছে, সেখানে শুনছি যে দারিদ্র যোগ রয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে দারিদ্র যোগটা কি, অ্যাকচুয়ালি কি থাকলে, গ্রহের কি কম্বিনেশন থাকলে দারিদ্র যোগ হয়? সবার আগে একটা বিষয় হচ্ছে দারিদ্র দোষ মানে সে দরিদ্র হয়ে যাবে এরকম ব্যাপার কিন্তু না। এটা কিন্তু মানুষের মনের একদম, মধ্যে একটা মানে ভীষণ ব্যাপারটা হচ্ছে দারিদ্র দোষের সঙ্গে দারিদ্রতার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাবে হ্যাঁ কিছুটা আছে, কিন্তু অর্থ এটা নয়। যেমন মাঙ্গলিক মানে আমরা ভাবি মাঙ্গলিক মানে কি শুভকর্ম, মঙ্গল কিছু, কিন্তু কাদতেও তো আমরা জন্ম জ্যোতিষগত দিকে দেখছি যে মাঙ্গলিক মানে তো খারাপ কিছু, মাঙ্গলিক মানে মঙ্গল গ্রহের অভিশাপ, মঙ্গল গ্রহের নেগেটিভ প্রভাব। তেমন কিন্তু দারিদ্র দোষ মানে দারিদ্রতা নয়। প্রথমত দারিদ্র দোষের মূল ভূমিকারক গ্রহ হচ্ছে রবি। আচ্ছা, তো রবির কাজ হচ্ছে, প্রধান কাজ কি? মান, যশ, খ্যাতি অর্জন করানো। আর দারিদ্র দোষের প্রধান সমস্যা কি হয় বলছে, অনেকে দেখবেন অফিসে 70% কাজ সে করছে, কেউ এসে সাইড থেকে 30% কাজ করে দিচ্ছে, 100% নাম তার হচ্ছে, অথচ সে কোনো ফলাফল পাচ্ছে না অনেক ক্ষেত্রে। বা মনে করুন আপনি কোন একটা রাজনীতি, বলা উচিত নয় তা বলছি, রাজনীতি একটা আপনি দলের একটা আপনি কর্মী, তো আপনি দীর্ঘদিন ধরে আপনি ভীষণ পরিশ্রম করে যাচ্ছেন, না পাচ্ছেন কোনো পদ, না পাচ্ছেন আপনি যোগ্য সম্মান। এই হচ্ছে রবির কারক। আপনি মনে করুন আপনার অফিসে আপনার নিচে যারা কাজ করছে তাদের যে সম্মান আছে, আপনি তাদের সিনিয়র, আপনি তাদের আরো আপার লেভেলে কাজ করছেন, বাট আপনি ঠিকঠাক সম্মান পাচ্ছেন না। এই হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার এখানে প্রধান যে দরিদ্রের ভাব তৈরি করে সেটা কি? সম্মানেত্তর দরিদ্রের ভাব তৈরি করে, যার কারণে কি হয়, মানুষের মানসিক দিক ভীষণ পরিমাণে বিভ্রান্ত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় কিন্তু দরিদ্র কথাটার সাথে ভীষণভাবে একদম একদম একদম। তো চলুন, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুব্রত দেব বলছি, চুচড়া থেকে। আচ্ছা, সুব্রত বাবু কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার বয়স আর আপনার মায়ের নামটা বলুন। আমার বয়স 41 বছর। ওকে, আর আপনার মায়ের নাম? আমার মায়ের নাম কৃষ্ণা দে। কৃষ্ণা। কি প্রশ্ন, কি জানতে চাইছেন বলুন। আমি স্যার জানতে চাইছি আমার একটু ব্যবসা প্লাস বাস্তু আর আর্থিক দিকটা। অনেকগুলো অনেকগুলো প্রশ্ন। বিষয়। সবার আগে একটা বিষয় বলছি আপনাকে, আমি চেষ্টা করছি আপনাকে শর্টের সমস্ত কিছুর উত্তর একসঙ্গে দেয়া। কথা একটা বলে বা অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, কথাটা কেন বললাম আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বলুন। অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, এই কথাটার সঙ্গে আপনার লাইফের কিছু মেলাতে পারছেন? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। মানে আপনি 3টে প্রশ্ন করলেন, তাই আমি আলাদা আলাদা করে উত্তর না দিয়ে আমি বললাম যে এমন কিছু বলছি যাতে 3টে প্রশ্নের উত্তর হয়ে যায়। তো সর্বোত্তম ব্যাপার হচ্ছে আপনি এখন এমন একটা পর্যায়ে আছেন, আপনি সত্য কথা বললেও আপনার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না, অথচ আপনি সত্য কথা বলছেন, তাই তো? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দ্বারা উপকৃত ব্যক্তিরাও আপনাকে দেখে মুখ পিছনে ঘুরিয়ে নেয়। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। আপনি এই মুহূর্তে এমন পর্যায়ে রয়েছেন, আপনি কাউকে ভালোবাসলেও মানে যাদেরকে ভালোবাসছেন আপনার ভালোবাসা তারা বুঝছে না, ক্রমাগত আপনাকে ঘৃণিত নজরে দেখছে। হচ্ছে এগুলো? হ্যাঁ 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 ঠিকই বলেছেন।
এই যে পর্যায়গুলো আরো যদি গভীরে বলি কি জানেন, শত্রু সংখ্যা বিনা কারণে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে, যার কারণে কি হচ্ছে, আপনার প্ল্যান করা কোনো কাজ এই মুহূর্তে সাকসেসফুল হচ্ছে না। প্রত্যেক কিছুতেই একটা না একটা বাধা আপনার লেগেই রয়েছে। যে কোনো কাজে একটা বাধা রয়ে গেছে। একদম। এটার প্রধান কারণ না কোনো গ্রহের দোষ, না আপনার বাস্তু। আপনি আরো ভালো করে জানলে বুঝতে পারবেন শত্রু সংখ্যা প্রবল এবং তন্ত্রের কিন্তু একটা আওতার ভিতরে আপনি রয়েছেন, সাবধানে থাকুন। আমার ভালো সময় কখন আসবে? ভালো সময় ভালো সময় আপনার চলছেই অলরেডি, কিন্তু আপনি ভালো সময়ের ভিতরে প্রবেশ করতে পারছেন না। বললাম তন্ত্রোক্ত একটু আওতায় রয়েছেন, একটু মানে আরো বিশেষ কিছু বলতে চাই কিন্তু এত শর্ট টাইমে সম্ভব নয়, একবার যোগাযোগ করুন। অবশ্যই আরো কিছু কিছু জায়গা থাকে যেখানে দেখবেন যে অনলাইনে এভাবে বলা যায় না। তো আপনাদের আমি অনুরোধ করব, যারা আজকে ফোন করতে পারলেন তো ভালো, যারা পাচ্ছেন না তাদেরও বলবো চেম্বারে যোগাযোগ করে নিন, কারণ অনেক সময় অনেক কথা 2 মিনিটের ফোনে কিন্তু হয় না। যাই হোক, ছিলাম আজকে অনেকগুলো যোগের ব্যাপার নিয়ে, অনেকগুলো দোষের ব্যাপার নিয়ে, যেগুলো আমরা কখনো না কখনো আমাদের চ্যাটে পাই। কারুর না কারুর চ্যাটে কোনো না কোনো দোষ থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করলাম আজকে কয়েকটা দোষ আপনাদের সামনে তুলে ধরার, যেগুলো থেকে আমরা জানতে পারি। এর মধ্যে একটা দোষ যেটার একটু টাচ আপনি হয়তো দিয়ে গেছেন, যে একটা ভৌম দোষ বলে একটা দোষ আছে। একদম। তো সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে এর কি প্লাস মাইনাস দিক আছে। আমাদের একটা বৈশিষ্ট্য রয়েছে, আমরা জ্যোতিষগত দিক থেকে একটা মিসগাইড বারবার করে ফেলি। আমরা সকলেই জানতে চাই আমাদের রাশি নিয়ে, আমরা সকলেই জানতে চাই আমাদের রাশি নিয়ে আর রাশির বৈশিষ্ট্য, কিন্তু কোথাও গিয়ে যখন আমাদের মানে বিচার করা হয় জন্মকুণ্ডলী, তখন লগ্ন থেকে বিচার করা হয়। ইন্টারেস্ট বেশি আমাদের রাশি নিয়ে, কিন্তু বিচারটা হচ্ছে লগ্নকে নিয়ে। মাঙ্গলিকের বিচারটা হয় কিন্তু লগ্ন থেকে, লগ্নের চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘর। এইবার এক্ষেত্রে মাঙ্গলিক হলেও বেশ কিছু পর্যায়ে যারা মডার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গে অ্যাড নয়, তারা বিশেষ করে একটা জিনিস মিসগাইড করে ফেলে, সেটা হচ্ছে ভৌম দোষ। সেম লগ্ন যেমন শরীর, চন্দ্র তেমন কিন্তু রাশির তো মূল। তাই চন্দ্র চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থেকেও ভৌম দোষ হয়। উপরোক্ত এই মাঙ্গলিক আর ভৌম হচ্ছে একই কয়েনের হেড আর টেল। যেমন একটা কয়েনের একদিকে হেড হয়, একদিকে টেল হয়, কিন্তু একটা টেল ঘোরানো হোক আর হেড ঘোরানো হোক, সেটা একটা টাকা, একটা কয়েন। মাঙ্গলিক আর ভৌম কিন্তু আলাদা নয়। আচ্ছা, মানে কয়েনের এপিটোপি একদম। মাঙ্গলিক কিন্তু আলাদা, মাঙ্গলিক আর ভৌম কিন্তু আলাদা নয়। এইবার মনে করুন আপনি আপনার জন্মছক জেগেছেন, মাঙ্গলিক নেই, আপনি আপনার মতন করে এগিয়ে চলে যাচ্ছেন, অথচ আপনার ভৌম দোষ একদম ঘোকলা করে দিচ্ছে। আচ্ছা, তাই জন্মছক কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়েই কিন্তু বিচার করানো সবসময় উচিত। বলে না, যদি মরতে হয় জাত বৈদ্যর ওষুধ খেয়ে মরতে হবে। এখন ডক্টর আছে, আগে বৈদ্য ছিল, তো জাত বৈদ্যর ওষুধ খেয়ে মরতে হবে। সে মরা তো শান্তি আছে, হ্যাঁ আমি সব থেকে বড় ডক্টর দেখিয়েছি, আমি সব থেকে ভালো ট্রিটমেন্ট করিয়েছি, তারপর আমি মরেছি। আর তাহলে আপনার আফসোস, যদি একটু ভালো ডাক্তারকে দেখাতাম হয়তো ভালো হতো। তাই বিভ্রান্ত হবেন না। গ্রহের আর আমি প্রত্যেকে বলি, যারা অনুষ্ঠান দেখছেন, অ্যাকচুয়ালি আজকে অনুষ্ঠান দেখতে দেখতে অনেকেই আছে মানে যারা নিউ জ্যোতিষ, তাদের থেকে অনেক ভালো জ্ঞান হয়ে গেছে, তবু সকলে সচেতন হন, গ্রহ সম্পর্কে জানুন, গ্রহ দোষ সম্পর্কে জানার আস্থা এরকম ব্যাপার নয়। আমার এরকমও কিছু ক্লায়েন্ট আছে 8-9 বছর 10 বছর ধরে ফোন করে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, এখনো চেম্বারে আসেনি। তারা প্রত্যেকটা জিনিস ফলো করে। আমার শিলিগুড়িতে এক ক্লায়েন্ট এসছে, বলছে গুরুদেব আপনার জন্য একটা গিফট নিয়ে যাবো, কিন্তু আপনাকে দেয়া যাবে না। আমি বললাম আমার জীবনের প্রথম এরকম ব্যাপার যে আমার জন্য গিফট নিয়ে যাবে, কিন্তু আমার জন্য দেয়া যাবে না। ইন্টারেস্টিং। 2011 সালের থেকে উনি স্টার্ট করেছে, 2024 সালে এসছে। 11 সাল থেকে স্টার্ট করেছে, 11 সালে এসছে, এই 24 সালে এসছে। উনি যখন লিফটে এসছে, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে বলছে যে উনি কি একটা নিয়ে আসছে আমি জানি না, কিন্তু 2টো বড় বড় ব্যাগ। আমি বললাম, আমাকে বলেছে গিফট নিয়ে আসবে, অথচ গিফট দেবে না। তো আমার কাছে যখন এসছে, তখন দেখলাম যে ওনার কাছে ডায়েরি, কোন দিনে কি প্রোগ্রাম করেছি, কি টোটকা বলেছি, সব ওনার কাছে নোট আছে। সব নোট ডাউন করেছে? সব নোট ডাউন করেছে।
টোটাল প্রোগ্রাম নোট ডাউন করতে না পারলে আমি এই দিনে এই বিষয় নিয়ে অনুষ্ঠান করেছি, হ্যাঁ, সেটা এটা কি করে ইন্টারেস্ট বলবো? বিষয়, এরকম টোটকা সব ওনার কাছে। আর সেই ডায়েরি ওনার ব্যাগ ভর্তি, দুটো ব্যাগ ভর্তি করে উনি ডায়েরি নিয়ে এসেছে। তাই বলেছে যে আপনার জন্য গিফট, বাট আপনাকে দেয়া যাবে দেয়া না। যাবে না। Wow! তো এই বিষয়গুলো প্রত্যেকে বলছি দেখুন, তো এখন যদি কোনো নর্মাল যারা নতুন জ্যোতিষ শিখছে তার কাছে যায়, হারিয়ে দেবে, পারবে না তার সঙ্গে। সত্যি তাই। মানে আমি এটা ভাবছি যে আমার অনুষ্ঠান দেখেছে, হয়তো অন্য কারো অনুষ্ঠানও দেখতে পারে, তো উনি কতটা মানে একদম অ্যাডজাস্ট মাইন্ড হয়ে এই জিনিসগুলোকে ফলো করে। তা প্রত্যেকে আমি বলছি আপনারা ফলো করুন, লেখার দরকার নেই, মনের খাতায় লিখুন। কাগজে লিখবেন, কদিন পরে পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, মনের খাতায় লিখুন, দীর্ঘদিন থাকবে, আপনার কাজে কখনো না কখনো আসবে। জানবেন, গ্রহের ফের মানুষের কখনো না কখনো পড়তে হবেই। আপনি আজকে ভালো আছেন, কালকে নাও থাকতে পারেন। সূর্য এখন উঠেছে সকাল, সূর্য ডুববে অন্ধকার, সূর্য উঠলে আলো, সূর্য ডুবে গেলে অন্ধকার হবেই আপনার। একেবারে। তো চলুন, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার বোনের ছেলের জন্য জানবো। বোনের ছেলে। বোনের নাম কি, ছেলের নাম কি, ছেলের বয়স কত? উৎপল সামন্ত, 35+, মায়ের নাম শ্যামলী সামন্ত। মানে আপনি আমার অনুষ্ঠান দেখেন তাই তো? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে, তার জন্য তো দেখি। আচ্ছা আচ্ছা, বলুন কি প্রশ্ন, কি জানতে চাইছেন? প্রশ্ন বলতে ছেলেটার বিয়ে মানে মেয়ে জুটছে না। মেয়ে জুটবে না? আরো শুনুন, আপনাকে শুধু মেয়ে জুটবে তাই না, যদিও কোন একটা মেয়ে জুটে যায় তো দেখবেন কোনো না কোনো প্রকার ভাবে সেটাও মানে ওই কথাবার্তা এগোবে না, একটু কথাবার্তা হয়ে সেটা ক্যান্সেল হয়ে যাবে। এটা বারবার ঘটেও গেছে তাই তো? কথা দিচ্ছে, কথা ছেড়ে যাচ্ছে। ওটাই, এটার প্রধান দুটো কারণ। এক হচ্ছে জাতকের শুক্রের ডিস্টার্ব, দ্বিতীয় কথা মাঙ্গলিক। এর আগে ওর জন্মছক বিচার হয়েছে? সপ্তম স্থানে মাঙ্গলিক। আমি তো ডেট অফ বার্থ দিয়ে বিচার করিনি, তো আমি কি করে বললাম মাঙ্গলিক? না, আমি দেখিয়েছি তো, আমি বলেছি, আমি জানছি। না সেটা না, আমাকে তো দেখাননি, না না না, তো আমি কি করে জানলাম মাঙ্গলিক? আমরা ভেবেছি যে মাঙ্গলিক যেন হয়তো বিয়ে থা হচ্ছে না। ওটা বলছি না, বলছি আমি কি করে বললাম যে আপনার এই ছেলে মাঙ্গলিক? আপনারা তো বলতে পারবে। শুনুন, এর মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে, প্লাস শুক্রের প্রতিকার করতে হবে। কারণ দেখুন, এর যে পরিস্থিতি রয়েছে, যত প্রকার চেষ্টা করেন বিয়ে হবে না, প্লাস আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে যাবে। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, বিয়ে না হলে এর ভীষণ কিছু যে কর্মজীবনে বা এর জীবনে যে উন্নতি, সেটাও কিন্তু ঠিকঠাক ঘটবে না। আপনি পূর্ব হচ্ছে মেদিনীপুর না তো, ঠিকঠাক হচ্ছে না তো। হবে না। আপনি মেদিনীপুর থাকেন, একটা আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই। আচ্ছা, আমি অনুষ্ঠান একেবারে শেষের দিকে, তবে আমার নিজের মনে বহুদিন ধরে একটা প্রশ্ন আপনাকে করার ইচ্ছা রয়েছে। আমি বহু অনুষ্ঠান আপনার সাথে করার সুযোগ পেয়েছি, কিন্তু কখনো এই প্রশ্নটা করার সুযোগ পাইনি। আমি আমার ক্যারিয়ারে প্রথম আপনাকে দেখেছি যে আপনি কোনো ল্যাপটপ ইউজ করেন না। একদম। আমি আমার ক্যারিয়ারে প্রথম আপনাকে দেখেছি যে আপনি কোনো ডেট অফ বার্থ নেন না। আমি আমার ক্যারিয়ারে 12 বছর থেকে 14 বছর আমার ক্যারিয়ারে আমি কখনোই দেখিনি আপনি আগে থেকে কার কি সমস্যার যে ইন ডিটেলসটা বা তার পাস্ট কি ঘটেছে সেটা জানেন না। আমার একটা ভীষণ কিউরিওসিটি যে উইদাউট এত কিছু বাদ দিয়ে আপনি কিভাবে, মানে এটা কি করে পসিবল হয় আপনি অ্যাকুরেট সেই সমস্যা নিয়ে বলেন? আমার গুরুতত্ত্ব যেখান থেকে শুরু, পরম্পরা যেখান থেকে শুরু, তো আমার যে দাদাগুরু মূর্খ, মানে কোনো পড়াশোনা জানে না। তো দাদাগুরু ভীষণ মানে ওনার মন্ত্র মুখস্থ, মানে কয়েকটা গ্রন্থ লেখা যাবে। আচ্ছা, তো তারপরেও আমি যখন দাদুর সঙ্গে গেছিলাম, তো আমার দাদুকে মানে আমার ওই গুরু, মানে দাদুর যে গুরুদেব, উনি বলছে, দেখ তোর দ্বারা কিছু হবে না, কিন্তু কে একদিন ভীষণ বড় জ্যোতিষ হবে। আমার জ্যোতিষ জগৎ এখান থেকে শুরু। আচ্ছা। কিন্তু মূল বিষয় হচ্ছে, তিনি বলেছিল সংখ্যাতে জ্যোতিষ নয়, দর্শনে জ্যোতিষ। সংখ্যাতে জ্যোতিষ নয় মানে ডেট অফ বার্থে শুধু জ্যোতিষ লুকিয়ে থাকে না, আচ্ছা, দর্শনেই জ্যোতিষ। যদি দেখে কেউ বলতে না পারে, সে জ্যোতিষ ভিতরে পড়ে না। অসাধারণ। আমি আজকের মতো সময় আমাকে এখানে থামতে বলছে বলে থামছি, তবে এইটা আমি টু বি কন্টিনিউ করব এই কারণে, কারণ আপনাদেরও এই প্রশ্নটা মনে ভীষণ ভাবে জাগে। আজকের মতো শেষ করছি, তবে যাওয়ার আগে 7872099063 অথবা 9593030738 দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। দেরি না করে চটপট কল করে নিজেদের নামটা এনরোল করান। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।